গল্প বাই ঘাসফড়িংয়ে আমরা তিন গোয়েন্দা সিরিজের গল্পগুলো শুরু থেকে ধারাবাহিকভাবে শোনাচ্ছিলাম। অনুরোধের কারণে ধারাবাহিকতা ভেঙে আমরা মাঝপথে নতুন একটি গল্প শোনাতে যাচ্ছি, যেটির নাম খুনে তান্ত্রিক। রোমহর্ষক সিরিজের নরবলি বইটিকে তিন গোয়েন্দা সিরিজে রূপান্তরিত করে তৈরি করা হয়েছে খুনে তান্ত্রিক। উল্লেখ্য, নরবলির লেখক জাফর চৌধুরী রকিব হাসানেরই ছদ্মনাম। শুরু হবে খুনে তান্ত্রিক, রকিব হাসানের লেখা, প্রথম প্রকাশ 4/2007। হ্যালো কিশোর বন্ধুরা, আমি কিশোর পাশা বলছি আমেরিকার রকি বিচ থেকে। জায়গাটা লস অ্যাঞ্জেলসে, প্রশান্ত মহাসাগরের তীরে, হলিউড থেকে মাত্র কয়েক মাইল দূরে। যারা এখনো আমাদের পরিচয় জানো না তাদের বলছি, আমরা তিন বন্ধু একটা গোয়েন্দা সংস্থা খুলেছি, নাম তিন গোয়েন্দা। আমি বাঙালি, থাকি চাচা চাচির কাছে। দুই বন্ধুর একজনের নাম মুসামান, ব্যায়ামবীর, আমেরিকান নেগ্রো, অন্যজন আইরিশ আমেরিকান, রবিন মিলফোর্ড, বইয়ের পোকা। একই ক্লাসে পড়ি আমরা। পাশা সালভেসিয়ারের লোহা লক্করের জঙ্গলের নিচে পুরনো এক মোবাইল হোমে আমাদের হেডকোয়ার্টার। রহস্যের সমাধান করতে চলেছি আমরা। এসো না, চলে এসো আমাদের দলে। শুরু করছি রকিব হাসানের লেখা খুনে তান্ত্রিক, তিন গোয়েন্দা সিরিজের গল্প, প্রথম প্রকাশ 2007 সাল। শুরু হচ্ছে খুনে তান্ত্রিক। রাত নামছে লস অ্যাঞ্জেলস সিটিতে। পেটে প্রচন্ড খিদে নিয়ে ঘুরছে এক কিশোর। টাকার জন্য হাত পাচ্ছে লোকের কাছে। ভিক্ষের অভ্যাস নেই, ফলে তাকাতে পারছে না কারো চোখের দিকে। তার বয়সী ভিক্ষুক আরও আছে শহরে। যে কোনো কারণেই হোক বাড়ি ছেড়েছে অনেকেই। এখন আর বাড়ি নেই, ঘর নেই ওদের, যাওয়ার কোনো জায়গা নেই। রাত কাটানোর জায়গা খুঁজছে সে। সরকারি ছাউনিতে যেতে পারবে না, ওরা ঠিকই তার পরিচয় বের করে ফেলবে, ধরে বাড়ি পাঠিয়ে দেবে। সুবিধে মতো একটা দোরগোড়া বা বারান্দা পেলেই রাত কাটানোর ব্যবস্থা করা যেত, কিন্তু তারপরেও কথা থাকে, ও সব জায়গায়ও বাড়ি ছাড়া মানুষের ভিড়। নতুনদের জায়গা দিতে চায় না। জায়গা দখল নিয়ে মারামারি, এমনকি খুন জখমও হয়ে যায়। হাঁটছে সে, হঠাৎ ঘন্টার শব্দ শোনা গেল। অদ্ভুত, কিন্তু বেশ মিষ্টি, কানে পীড়া দেয় না। পাশের পোড়ো এলাকা থেকে শোনা যাচ্ছে। এরকম জায়গায় ভালো মানুষ থাকে না, চোর ডাকাতের আবাসস্থল। তাদের সঙ্গে যেন গলাগলি করে বাস করছে ইঁদুর আর নানা রকম পোকামাকড়। তারপর শোনা গেল কোরাস গান। একসঙ্গে গলা মিলিয়ে শুরু হলো ধীর লয়ে, বাড়তে থাকলো ধীরে ধীরে। জোরালো হলো শব্দ। পায়ে পায়ে এগিয়ে চলল সে, কিংবা বলা যায় অদৃশ্য সুতো ধরে টেনে নিয়ে যাওয়া হলো তাকে। মন্দিরের মতো চোখা চূড়োওয়ালা বাড়িটার গায়ে ধাক্কা খাওয়ার আগে যেন বুঝতেই পারল না পৌঁছে গেছে সে। এ জায়গাটাই খুঁজছিল। বিচিত্র ভঙ্গিতে দুলে দুলে সুর করে গাইছে একদল টিনেজ ছেলে মেয়ে। ভরে গেছে বাড়ির ভেতরটা। সেখানে জায়গা না হওয়ায় অনেকে ঠাঁই নিয়েছে পথে। সাদা ঢোলা আলখিল্লার মতো পোশাক পরেছে সবাই, কোমরে সাদা ফিতে দিয়ে বাঁধা, পায়ে হালকা চপ্পল, মেয়েদের মাথায় বড় সাদা রুমাল। সবাই সুখী, ওদের মুখ দেখেই বোঝা গেল। উজ্জ্বল নিয়ন আলো জ্বলছে বাড়ির বাইরে। নিয়ন আলোতেই লেখা রয়েছে ধর্মশালা। কোনো ধরনের মন্দিরই ওটা। ধর্মীয় আচার অনুষ্ঠান চলছে, বুঝতে পারল সে। পালাও, জলদি ভাগো এখান থেকে, হুঁশিয়ার করল তার ষষ্ঠ ইন্দ্রিয়। কিন্তু যাওয়ার জন্য আসেনি সে। বাতাসে খাবারের সুগন্ধ, মোচড় দিয়ে উঠল শূন্য পেট। ছায়া থেকে আলোয় বেরিয়ে এলো সে। গান থামল, বন্ধ হলো ঘণ্টার ধ্বনি। তার দিকে ফিরে তাকালো ওরা। গুটিয়ে গেল সে সংকোচে। ধবধবে এই পরিচ্ছন্নতার মাঝে বড় বেশি নোংরা মনে হলো নিজেকে। উস্কো খুস্কো চুলে হাত বোলাতে ঝরে পড়ল ধুলো ময়লা। ফিরে দৌড় দেওয়ার ইচ্ছেটা রোধ করল। হাত বাড়ালো জাত ভিখিরির মতো। প্লিজ। খোলা ব্যাঙের স্বর বেরোলো গলা দিয়ে। ভাবলো এদের চোখে দেখবে সেই তীব্র ঘৃণা। ভিক্ষুককে পছন্দ করে না কেউ, সেটা ভালো মতোই বুঝেছে সে। যার সামনে হাত পেতেছে সেই বিরক্ত হয়েছে, চোখে ফুটেছে ঘৃণা।
কাঁধে আলতো হাত রাখলো একটা মেয়ে। ফিরে তাকালো সে। না, ঘৃণা নেই, হাসছে। বাড়ি ছাড়ার পর এই প্রথম কারো সস্নেহ মিষ্টি মুখ নজরে পড়ল তার। অন্তত তার দিকে তাকানোর পরেও হাসিটা মুছল না। ইস, খুব ক্লান্ত তো তুমি, মেয়েটা বলল। ওর ঘন নীল চোখের দিকে তাকিয়ে নীরবে মাথা ঝাঁকালো সে। মসৃণ সাদা চামড়া। আজ রাতে মন্দিরেই থাকতে পারবে, খাবারও পাবে, খেতে চাও তো? সে জবাব দেওয়ার আগে অনেকে ঘিরে ধরল তাকে। মুচকি হেসে পিঠ চাপড়ে দিল কেউ, যেন সবাই তার পুরনো বন্ধু। হাসি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করল সে। তারপর একে একে সবাই চলে গেল, থাকলো শুধু মেয়েটা। নাম কি তোমার? মেয়েটাকে জিজ্ঞেস করল সে। শ্যামা। শ্যামা? গায়ের রঙে তো বোঝা যায় না। না গেলে কি হবে, আমি ভারতীয়। আরেকটা নাম অবশ্য ছিল আগে, গুরুদেবের শান্তি মেলেনি তখনও আমার। গুরুদেবের শান্তি? মেয়েটার দিকে সন্দেহের চোখে তাকালো সে। কোনো গুরু ধর্মের পাগলামি নয় তো? ও ধরনের কিছুতে মিশতে চাই না আমি। হাসি দিয়ে তার ভয় ধুয়ে দিল শ্যামা। ভয় নেই ভাই, ইচ্ছের বিরুদ্ধে কাউকে আটকাই না আমরা। খেয়ে বিশ্রাম নিয়ে ইচ্ছে করলেই আবার ফিরে যেতে পারো তুমি যেখান থেকে এসেছো। তাতেও গুরুদেবের আশীর্বাদ থেকে বঞ্চিত হবে না। বাড়ির ভিতরের কোনো ঘর থেকে, বোধহয় রান্নাঘর থেকেই ভেসে আসছে খাবারের গন্ধ। বাইরের বড় ঘরটায় কাউকে দেখা গেল না। হলরুমেও কেউ নেই, শুধু সারি সারি মাদুর বিছিয়ে রাখা হয়েছে। প্রতিটি মাদুরের সামনে একটা করে কাঠের রেকাবি। পাশের একটা দরজা দিয়ে ঢুকতে শুরু করলো ছেলেমেয়েরা। এক এক করে আসন পেতে বসতে লাগলো মাদুরগুলোতে। একটা মাদুরে তাকে বসিয়ে দিল শ্যামা, নিজে বসলো আরেকটা মাদুরে। একটা ছেলে ভাত নিয়ে এলো, বড় চামচে করে ভাত দিল তার রেকাবিতে। তর সইল না তার, মোচড় দিয়ে উঠেছে পেটে। ভাত তুলে মুখে দিতে গেল, তাড়াতাড়ি তাকে থামালো শ্যামা। দাঁড়াও, এখন না, বেশিক্ষণ লাগবে না, আর একটু। আচ্ছা বলো তো, এই শহর তোমার কেমন লাগছে? বুকের ওপর ঝুলে পড়ল তার মাথা। জঘন্য। কিন্তু বাড়ি যাওয়ার উপায় নেই তোমার। জানে যেন শ্যামা, আমিও তোমার মতোই একদিন অসহায় হয়ে ঘুরেছি এই শহরের পথে পথে। শেষই হয়ে যেতাম, একজনই বাঁচিয়েছেন। কে? গুরুদেব। গভীর শ্রদ্ধা ফুটল মেয়েটার চোখে। শহরের বাইরে কাছে তার আশ্রম, সেখানেই ফিরে যাব আমরা। শহরের এই দূষিত পরিবেশ থেকে, শয়তানের সমাজ থেকে। তার চোখের দিকে তাকালো শ্যামা। চাইলে তুমিও সেখানে যেতে পারো, সকালেই বাস ছাড়বে। তোমাকে সুখী দেখতে চাই আমরা, তুমিও সুখী হতে চাও তাই না? আমি। থেমে গেল সে, চট করে তাকালো মেয়েটার চোখের দিকে। সে চোখে সন্দেহ দেখল না। হ্যাঁ যাই। গুরুদেব তোমাকে সুখী করবেন, তোমাকে থাকতেই হবে এমন কোনো কথা নেই, যখন ইচ্ছে চলে যেতে পারবে। তবে সুখ চাইলে যাওয়ার কথা ভেবো না, সকালে। আরে আরে কি? গম গম করে উঠল একটা ভারী কণ্ঠ। মুখ তুলে সে দেখল সোনালি চুল একজন মানুষ, গায়ে লাল সোনালি আলখেল্লা, চোখে যেন জ্বলন্ত কয়লার আগুন। কে ও? শ্যামাকে জিজ্ঞেস করলো। মাটিতে কপাল ঠেকিয়ে লোকটাকে প্রণাম করলো শ্যামা। প্রণাম হই রঘুবীর। সোজা হয়ে ফিসফিসিয়ে ভিক্ষুক ছেলেটাকে জানালো, হিনি রঘুবীর, গুরুদেবের ডান হাত। ছেলেটার ঘাড় চেপে ধরলো কঠিন একটা থাবা, টেনে দাঁড় করালো, জোরে ঝাঁকি দিয়ে বলল, নর্দমা থেকে উঠে গুরুদেবের মন্দিরে ঢোকো, সাহস তো কম না। গর্জে উঠল রঘুবীর। ঘরে পিনপতন নীরবতা। নোংরা ময়লার ডিপো কোথাকার। আবার ঝাঁকি দিল তাকে রঘুবীর। কাপড় থেকে ময়লা ঝরে পড়ল, দেখে হেসে উঠল কয়েকটা ছেলে মেয়ে। গুরুদেবের শান্তির আলোয় কোনো ময়লাই টিকতে পারে না, এবারও পারবে না। কাছেই বসে থাকা দুটো ছেলেকে আদেশ দিল রঘুবীর। এই নিয়ে যাও, একে গোসল করিয়ে আনো, ওর কাপড় চোপড় সব পুড়িয়ে ফেলে আমাদের পোশাক পরতে দেবে, পবিত্র করে আনবে। গুরুদেবের খাবার শুধু তখনই খেতে পারবে ও।
দুদিক থেকে দুহাত ধরে টানতে টানতে নিয়ে চলল তাকে ছেলেরা। সিঁড়ির গোড়ায় পৌঁছেছে এই সময় শোনা গেল রঘুবীরের বাঁচখাই কণ্ঠ। এই ছেলে, কি নাম তোমার? কিশোর, জবাব দিল ছেলেটা। কিশোর পাশা। পরদিন সকালে বাস ছাড়ল, কিশোরও চড়ল তাতে করে। আর সকলের মতোই পোশাক তারও। বাইরে যে কেউ দেখলে এখন ভাববে সেও গুরুদেবের অনুসারী। শুধু তার চুল আগের মতোই লম্বা, অন্যদের খাটো করে ছাঁটা। বহুদিন আগে ছিল একটা স্কুল বাস, গুরুদেবের অনুসারীরা এখন বদলে ফেলেছে এটাকে, নতুন রং করেছে। বাসের সারা দেহে ছড়িয়ে আছে গুরুদেবের গুণগান। যাত্রীদের সবারই হাসি মুখ, কারো যেন কোনো দুঃখ নেই। সাবধান হওয়ার সময় এসেছে, ভাবল কিশোর। রাতের খাওয়া, সকালের নাস্তা, পোশাক সবই দেয়া হয়েছে তাকে। খুব ভোরে ডেকে তোলা হয়েছে ঘুম থেকে, চোখের আড়াল হতে দিচ্ছে না। ওদের কাজকর্মে তাকেও জড়িত করতে চাইছে। ওরা আমাকে নরম করতে চাইছে, ভাবল সে। সেটি হতে দিচ্ছি না। ইরার খাতিরেই শক্ত থাকতে হবে আমাকে। এসো গান করি, সময় কাটবে, বলল একটা হাসি খুশি কণ্ঠ। তার পরামর্শ পছন্দ হলো অন্যদের। শুরু করলো একজন পরিচিত একটা সুর, তাতে যোগ দিতে আরম্ভ করলো অন্যেরা। ঘুরে তাকালো কিশোরের সামনে বসা শ্যামা। হেসো না গাই, ভালো লাগবে তোমার। হেসে মাথা ঝাঁকালো কিশোর, মনকে সাবধান করলো। এরা তোমাকে প্রভাবিত করার চেষ্টা করছে। গান গাও ঠিক আছে, কিন্তু মনোযোগ দেবে না, অন্য কথা ভাববে। মনে করার চেষ্টা করো কি জন্যে এসেছো, কিভাবে এসেছো। গাও কিশোর, সুরেলা গলায় বলল শ্যামা। তার সাথে সুর মেলালো আরো কয়েকজন। গাও। ঠোঁট নড়তে লাগলো কিশোরের, কিন্তু মন সরিয়ে নিল অন্যখানে। কল্পনায় ভেসে উঠল গোয়েন্দা ভিক্টর সাইমনের লিভিং রুম। সেখানে মিস্টার সাইমন ও তার বন্ধু মিস্টার ফেভার রয়েছেন। জরুরি তলব দিয়ে ওকে আর মুসাকে ডেকে নিয়ে গিয়েছিলেন মিস্টার সাইমন। রকি বিচের বিখ্যাত ব্যাংকার মিস্টার জার্নিম্যান ফেভারের একমাত্র মেয়ে ইরিনা পড়েছে এক ভণ্ড গুরুদেবের খপ্পরে। গুরুদেবের আস্তানায় গিয়ে তার শিষ্য হয়েছে। পুলিশ কিছু করতে পারছে না, কারণ ইরিনা সাবালিকা। নিজের ইচ্ছে যদি কোথাও গিয়ে থাকতে চায়, বাবা মা কিংবা অভিভাবক তাতে বাধা দিতে পারেন না। মিস্টার ফেভারের অনুরোধে মিস্টার সাইমনও ইরিনাকে উদ্ধার করে আনতে গিয়ে বিফল হয়ে ফিরেছেন। শেষে আর কোনো উপায় না দেখে কিশোর ও মুসাকে দিয়ে কাজটা করানোর সিদ্ধান্ত নিয়েছেন। রবিন রকি বিচে নেই, মা বাবার সঙ্গে আয়ারল্যান্ডে গেছে। থাকলে হয়তো তাকেও পাঠাতেন। মিস্টার সাইমনের কথাগুলো কানে বাজছে কিশোরের। ইরা যে শুধু বাড়ি থেকে পালিয়েছে তা নয়, শয়তানের খপ্পরে পড়েছে। শিষ্যরা গুরুদেব বলতে অজ্ঞান। ওদের বিশ্বাস পৃথিবী থেকে সমস্ত পাপ দূর করে দেবেন তিনি, সবাইকে সুখী করবেন। এখন ওদের একমাত্র কাজ গুরুর ছত্রছায়া থেকে শান্তির আলো জ্বালানো। ফুঁসে উঠছেন মিস্টার ফেভার। ভাবলে গা জ্বলে, শান্তির আলো না ছাই, একটা আস্ত ভণ্ড প্রতারক। মিস্টার সাইমনের পরামর্শে প্রথমে লস অ্যাঞ্জেলস সিটিতে গিয়েছিল কিশোর ও মুসা। ওখানে গিয়ে পরিস্থিতি বিবেচনা করে যে কাজটা করার সিদ্ধান্ত নিয়েছে কিশোর। শুনে প্রথমে রাজি হতে চায়নি মুসা, হুঁশিয়ার করেছে। আরেকবার ভেবে দেখো কিশোর, তোমাকেও যদি কবজা করে ফেলে ওরা, যেভাবে ইরাকে করেছে। পারবে না, জবাব দিয়েছে কিশোর। পুরনো ছেঁড়া পোশাক পরে নিয়ে হাতে মুখে ধুলো ময়লা লাগিয়ে ভব ঘুরে সেজেছে। কিভাবে বোকা মানুষকে ফাঁদে ফেলে প্রতারক ধর্মগুরুরা জানি। শিকারের অজান্তেই তার ব্রেন ওয়াশ করে ফেলে। আমি সচেতন, যতক্ষণ মনের জোর ঠিক রাখতে পারবো, কি কাজে এসেছি সেটা না ভুলবো, আমার কিছুই করতে পারবে না। ভ্রুকুটি করছে মুসা। তবুও আমার পছন্দ হচ্ছে না ব্যাপারটা। চুরি করে ওদের আস্তানায় ঢুকে ইরাকে বের করে আনাটাই বোধহয় সহজ হতো। মনে হয় না। মিস্টার সাইমন তো চেষ্টা করে দেখেছেন, পারেননি। আমি যা করতে যাচ্ছি এছাড়া আর কোনো উপায় নেই। আমার বিশ্বাস চলে আসতে রাজি করাতে পারবো ওকে। ইচ্ছে করে যদি বেরিয়ে আসতে চাই, এরা কারো কিছু বলার থাকবে না। কিন্তু ওরা তোমাকে ঢুকতে দেবে কেন? হেসেছে কিশোর। দেবে দেবে, সেজন্যই তো এই সাজ। আমাকে ঠিকই দলে টানার চেষ্টা করবে ওরা, গুরুদেবের কথা বলে প্রভাবিত করার চেষ্টা করবে।
আমার গতিবিধির ওপর কড়া নজর রাখবে। আমি ওদের বোঝাবো ওদের আমি পছন্দ করে ফেলেছি, ওদের সঙ্গে থাকতে চাই। যদি ভুল করে ফেলো, গোলমাল হয়ে যায়। ব্রেন ওয়াশ করে ওদের দলে টানার চেষ্টা করবে আমাকে, এর বেশি আর কি করবে? তখন আমাকে সাহায্য করবে তুমি। কিশোর, ওর গায়ে ঠেলা দিল শ্যামা। চোখ মেলল কিশোর, কল্পনা থেকে ফিরে এলো। গান থেমে গেছে, খেয়ালই নেই। প্রতিটি চোখ এখন তার দিকে, তার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে। মনোযোগ সরানো উচিত হয়নি কিশোর, মৃদু হেসে বলল শ্যামা। এই অসময়ে শান্তির আলো পেতে চাইলে পুরোপুরি মনোনিবেশ করা প্রয়োজন। আমি দুঃখিত, বলল কিশোর। ওরা তার সম্পর্কে কি ভাবছে বুঝতে পারছে না, অথচ বোঝাটা জরুরি। ওদের মুখের দিকে তাকালো সে। সবাই হাসছে। সকলেরই অভিনয় হতে পারে না, ভাবল সে। হয়তো এমন কিছু জানে ওরা যা আমি জানি না। হয়তো সত্যিই কোনো ধরনের আধ্যাত্মিক শক্তির সঙ্গে যোগাযোগ ঘটেছে ওদের। গা ঝাড়া দিল সে, কিংবা বলা যায় মন ঝাড়া। আরে, আমিও তো নরম হয়ে যাচ্ছি। সতর্ক রয়েছি, জানি কি করা উচিত, তারপরেও আতঙ্ক মাথা চাড়া দিতে শুরু করলো। রকে বিচের কথা ভাবতে চাইলো, বাড়ির কথা, চাচা চাচি, মুসা, রবিনের কথা ভাবলো, কিন্তু সব কেমন যেন দূরে দূরে মনে হচ্ছে। খাপ ছাড়া। কোনো ওষুধ টষুধ খাইয়ে দেয়নি তো? তুমি ঠিক আছো তো কিশোর? আবার ঠেলা দিল শ্যামা। শরীর কেমন যেন খারাপ লাগছে, জবাব দিল কিশোর। ড্রাইভারকে গাড়ি থামাতে বলল শ্যামা। ব্রেক কষল ড্রাইভার। পথের পাশে নুড়ি পাথরে টায়ারের ঘষা লাগার বিশ্রী খড়খড় শব্দ হলো। ধরে ধরে বাস থেকে নামানো হলো কিশোরকে। ঘিরে দাঁড়ালো সবাই, যেন পালানোর সমস্ত পথ রুদ্ধ করে দিয়ে। বাস জার্নি সহ্য করতে পারে না অনেকেই, কোমল কণ্ঠে বলল শ্যামা। জিরিয়ে নাও, গা গোলানো ঠিক হোক, তারপর আবার যাওয়া যাবে। সে জানে না ইতিমধ্যেই ভালো বোধ করতে আরম্ভ করেছে কিশোর, কারণ পিছনে পথের মোড়ে নীল রঙের সেডান গাড়িটা চোখে পড়েছে ওর, যেটা ওদের সার্ভিস ইয়ার্ডে পড়েছিল বহুদিন। ওরা তিন বন্ধু মিলে সারিয়ে সুরিয়ে চলার উপযোগী করে নিয়েছে। প্ল্যান মতো আসছে মুসা। আনন্দ বেশিক্ষণ থাকলো না কিশোরের। সেডানের পিছনে আরেকটা গাড়ি আসতে দেখলো। সামনে এসে সেডানের পথ রোধ করলো গাড়িটা। থামতে বাধ্য হলো মুসা। আঁকা বাঁকা পাহাড়ি পথ ধরে নীল সেডানটাকে চালিয়ে নিয়ে এসেছে মুসা। শহর থেকে বেরিয়েই পার্বত্য অঞ্চলে ঢুকেছে গুরুদেবের বাস। সেটাকে অনুসরণ করে এসেছে সে। অনেকক্ষণ থেকে পিছনের গাড়িটাকে দেখছে, অনুসরণ করছে, তা বুঝতে পারেনি। ভেবেছিল ওর মতোই এই পথে চলেছে আরেকটা গাড়ি। গাড়ি থেকে নেমে এলো গুরুদেবের দুই পান্ডা। একজনের হাতে .38 স্মিথ অ্যান্ড ওয়েন্স ম্যাগনাম পিস্তল। চকচক করছে রোদে। সাদা কাপড়ের হুড দিয়ে মাথা ঢাকা দুজনেরই। হুডের সামনের অংশ টেনে দিয়ে মুখ আড়াল করে রেখেছে। পিস্তলধারী লোকটা সেডানের দরজা খুলতে ইশারা করলো মুসাকে। দরজা খুলে মুখ বাড়ালো মুসা। নিরীহ ভঙ্গিতে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই, হাইজ্যাকের মহড়া দিচ্ছেন? চুপ, ধমক দিল পিস্তলধারী। মুসার কলার ধরে টেনে নামিয়ে আনলো ড্রাইভিং সিট থেকে। বাসটার পিছু নিয়েছো কেন? 30 সেকেন্ড সময় দিলাম, জবাব না দিলে তোমার মগজ ছড়িয়ে দেব রাস্তায়। অস্বস্তি ফুটলো অন্য চোখটার লোকে। জনি, কি পাগলামি করছো, ছেড়ে দাও। আরে দেখো না, চেঁচিয়ে বলল জনি। ভয় নেই চোখে, এক বিন্দু ঘামছে না। দেখো, আমি বলছি এই ছোকরা বিপদের পরোয়া করে না, বাঘের কলজের। যাই হোক, খুন খারাপির মধ্যে যেও না, সবাই বিপদে পড়বে। বিপদ কিসের? পুলিশকে বলে দেব আমাদের একটা মেয়েকে হাইজ্যাক করতে চেয়েছিল। শয়তানি হাসি ফুটল জনির মুখে। গুলি করতে বাধ্য হয়েছি, মেয়েটাকে বাঁচাতে হবে না। এই ছোড়ার কাছে পিস্তল ছিল। পিস্তল নেই আমার কাছে, নিরীহ ভঙ্গিতে মুসা বলল, যেন লোকটা কি বলতে চায় বুঝতে পারছে না। পুলিশ যখন তোমার লাশটা পাবে তখন পিস্তল থাকবে। তীক্ষ্ণ হলো জনির কণ্ঠ। আরে চোখে ভয় দেখা যাচ্ছে, এতক্ষণে ভয় পেয়েছে। কিছুটা হতাশ মনে হলো জনিকে।
ট্রিগারে চেপে বসতে লাগলো আঙুল। না না জনি, চিৎকার করে উঠল অন্য লোকটা। সঙ্গীকে কিছু বলবে বলে ফিরে তাকালো জনি। মুহূর্তে থাবা দিয়ে জনির পিস্তল ধরা হাতটা সরিয়ে দিল মুসা। ট্রিগারে চাপ লেগে প্রচন্ড শব্দ করে গুলি বেরিয়ে গেল। লোকটার কবজি চেপে ধরে জুজুৎসুর প্যাচ কষে মোচড় দিয়ে হাতটা ঘুরিয়ে ফেলল মুসা। বাঁকিয়ে নিয়ে এলো পিঠের ওপর, আরেক হাতে শক্ত করে আঁকড়ে ধরলো গলা। হাতেই ধরা রয়েছে জনির পিস্তল। কেড়ে নিল ওটা মুসা। আচমকা জনির মাথায় বাড়ি মেরে ওকে অজ্ঞান করে ফেলল। তারপর পিস্তল তুলল অন্য লোকটার দিকে। গুলির শব্দে চমকে উঠল কিশোর। মন থেকে দূর হয়ে গেল শ্যামা আর গুরুদেব। মুসার কথা ভেবে উদ্বিগ্ন হলো সে। নীল সেরেন্টার দিকে দৌড় দিতে গেল। অন্তত ৮ ডজন ছেলে মেয়ে তার পথ রোধ করে দাঁড়ালো। তাদের মাঝে শ্যামাও রয়েছে। বাসে ওঠার সময় হয়েছে কিশোর, শ্যামা বলল। কিন্তু কি যেন হচ্ছে ওখানে। হাত তুলে গাড়ি দুটোর দিকে দেখালো কিশোর। গুলির শব্দ শুনলাম। গাড়ির দিকে ফিরে চিৎকার করে ডাকলো শ্যামা, এই কে ওখানে? সাদা পোশাক পরা একটা মূর্তি বেরিয়ে এলো সেডানের ওপাশ থেকে। কে? গুলি করলে কাকে? গুলি না, ইঞ্জিনের মিসফায়ার। গোলমাল করেছে ইঞ্জিন, ঠিক করে ফেলবো। এক মুহূর্ত নীরব থেকে আবার বলল মূর্তিটা, হে গুরুদেব, তুই ভরসা। গুরুদেব তুমি ভরসা, গুরুদেব তুমি ভরসা, গুরুদেব তুমি ভরসা। কণ্ঠ মেলালো কিশোরকে ঘিরে ধরা ছেলে মেয়েগুলো। এক সারিতে দাঁড়িয়ে গেল ওরা। শৃঙ্খলা বজায় রেখে এক এক করে বাসে উঠতে শুরু করলো। সূক্ষ্ম একটা হাসির রেখা ফুটে উঠেই মিলিয়ে গেল কিশোরের ঠোঁটে। মাথা গরম করবে না কিশোর, শ্যামা বলল। ওটা ধ্বংস করে দেবে তোমাকে। পরের জন্মে আর মানুষ হয়ে জন্মাতে পারবে না। নিজেকে শান্ত রাখতে শেখো, স্বার্থপর হয়েও না। বিশ্বাস করতে শেখো গুরুদেবের ইচ্ছেই তোমার ইচ্ছে। তোমার আলাদা কোনো ইচ্ছে নেই, থাকতে পারে না। গুরুদেব আমাদের আনন্দ, গুরুদেব আমাদের শান্তি, গুরুদেব আমাদের ভালোবাসা। একঘেয়ে বিষণ্ণ কণ্ঠে বলল কিশোরের পাশের সিটে বসা সোনালি চুলওয়ালা একটা মেয়ে। চোখ বুজে মাথা দুলিয়ে সুর করে মেয়েটার কথার প্রতিধ্বনি করল যেন কিশোর। সত্যিই আনন্দ আর শান্তি পাচ্ছে এখন, তবে গুরুদেবের প্রশান্তি গিয়ে নয়, সাদা পোশাক পরা মুসাকে দেখে। সান্তা মনিকা পর্বতের উঁচু একটা উপত্যকায় গুরুদেবের আশ্রম। মাথা চাড়া দিয়ে উঠেছে দুদিকে ২ চূড়া। আশ্রমে যাওয়ার একমাত্র পথের দুধার থেকে এসে যেন রুদ্ধ করে দিতে চাইছে পথটাকে। শিষ্যরা বিশ্বাস করে অলৌকিক ক্ষমতার অধিকারী গুরুদেব। এই উপত্যকা তার সৃষ্টি। মাটি খুব উর্বরা, এখানে ফসল ভালো জন্মে। এখানে চাষবাস করে গুরুদেবের অনুসারীরাই। নিজেদের জন্য প্রয়োজনীয় শস্য ও শাকসবজি রেখে বাদবাকি বিক্রি করে আসে পাহাড়ের নিচে পিকপুই নামে একটি ছোট্ট শহরে। দরকারি জিনিসপত্র কিনে আনে ওখান থেকেই। চাহিদা খুব কম ওদের, সামান্য টাকাতেই চলে যায় দিন। সুন্দর সাধারণ জীবনের প্রতিশ্রুতি দিয়েছে ওদেরকে গুরুদেব। অপ্রয়োজনীয় জিনিসের ব্যবহার জীবন থেকে বাদ। সাদাসিধে জীবন, সুখের জীবন, এটাই গুরুদেবের শিক্ষা। ঘরবাড়িগুলোও খুব সাধারণ। কাঠের তৈরি কুঁড়ে, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। গাদাগাদি করে 4 পায়া রাখা হয়েছে কুঁড়েগুলোতে। এক একটাতে 40টা করে। তাতে ঘুমায় শিষ্যরা। কোনো অসুবিধে হয় না অনুসারীদের, খুব সুখী ওরা এখানে। বাস থামলো। অন্য ছেলে মেয়েদের সঙ্গে কিশোরও নেমে এলো। ওদের স্বাগত জানাতে অনেকে অপেক্ষা করছে ওখানে। নামতেই হাত ঝাঁকানো কোলাকুলির ধুম পড়ে গেল। কিশোরকে চেনে না, তাও অন্যদের মতোই ওর সঙ্গেও একই আচরণ করলো শিষ্যরা, যেন ও তাদের কত আপন চেনা। 16 বছরের একটা ছেলেকে ডাকলো শ্যামা। কিশোরের সঙ্গে পরিচয় করিয়ে দিল। কিশোর, ও যদু। এখানে যতদিন থাকবে তুমি, ও তোমার সঙ্গী। অবাক হলো কিশোর। আমি তো ভেবেছিলাম তুমি। শহরে ফিরতে হবে আমাকে, বাধা দিয়ে বলল শ্যামা। আরো কত অসহায় দুর্ভাগ্য ছেলে মেয়ে পড়ে আছে ওখানে, ওদেরকে শান্তির পথে আনতে হবে তো।
মস্ত দায়িত্ব আমার। তোমার কোনো অসুবিধে হবে না। যদু তোমাকে দেখে রাখবে, সব রকম সাহায্য করবে। চলি কিশোর, সুখে রাখুন তোমাকে গুরুদেব। বাসে উঠল আবার শ্যামা। যেদিক থেকে এসেছিল সেদিকে ফিরে চলল বাসটা। ভেবো না কিশোর, আমি তো আছি। হাসি মুখে কিশোরের হাত ধরল যদু। প্রথম যখন এসেছিলাম আমারও তোমার মতোই অস্বস্তি লেগেছিল। বাস থেকে নামতে ভয় পেয়েছি, মনে হচ্ছিল ফাঁদে আটকানো হচ্ছে আমাকে। কিন্তু পরিবেশ হয়ে গেল আস্তে আস্তে। এখন তো খুব ভালো লাগে, তোমারও লাগবে। চত্বরে চোখ বুলালো কিশোর। প্রতিটি মুখ চেহারা স্মৃতিতে গেঁথে নিতে চাইছে। কুঁড়েগুলো থেকে একটু দূরে একটা পুরনো ফার্ম হাউসকে মেরামত করে নতুন ঢঙে গড়ে তোলা হয়েছে। দরজায় ভারী তালা, সিকিউরিটি লক। ওখানে কে থাকে? কিশোর জিজ্ঞেস করলো। এটাই তো তার ঘর। হাসি মিলিয়ে গেল যদুর মুখ থেকে। ভয়ে ভয়ে বলল, তার নাম মুখে আনা অপরাধ। গুরুদেব, বিড়বিড় করল কিশোর। আশেপাশে ঘোরাঘুরি করছে অনুসারীরা, কিন্তু ফার্ম হাউসের ধারে কাছে ঘেঁষছে না কেউ। ইরাকে দেখা গেল না। গুরুদেব কি ঘর থেকে বেরোন না? জিজ্ঞেস করলো কিশোর। খুবই কম, গদগদ ভঙ্গিতে জবাব দিল যদু। তিনি আসেন শুধু পূজার সময় কিংবা নাম রাখা উৎসবে। কি উৎসব? নাম রাখা উৎসব। তোমার যেদিন নতুন নামকরণ করা হবে সেদিন থেকে তুমিও হয়ে যাবে আমাদের একজন একান্ত আপনজন। নতুন নাম দেবেন তোমাকে গুরুদেব। তার মানে তোমাকেও দিয়েছেন? আসল নাম কি তোমার? মুখ তুলল যদু। শান্ত হাসি। আমার আসল নাম যদু। আর একটা নাম ছিল অবশ্য আগের জন্মে, তখন শয়তানের দলে ছিলাম। সেই তখনকার আমি এখন মৃত। নাম ভুলে গেছে, অভিশপ্ত সেই জীবন ভুলে গেছি। মুসার কাকাতুয়া কিকোর মতো সেখানে বুলিয়ে আওড়াচ্ছে ছেলেটা, ভাবল কিশোর। যদু, যাদের দেখছি এখানে কি শুধু তারাই না আরো লোক আছে? জায়গাটা কিন্তু অনেক বড়। এখানে অল্প কয়েকজন, এরা এখনো নবিশ। গুরুর শিক্ষা যাদের পুরো আয়ত্তে এসে গেছে তাদের বাইরে যাওয়ার অনুমতি আছে। শ্যামা তাদেরই একজন। সবাই বাইরে? না, কিছু গেছে খেতে কাজ করতে, কিছু রান্না করছে, কাপড় ধোয়া আর ঘরের কাজে ব্যস্ত কেউ কেউ। খেলতেও গেছে কয়েকজন। সবাই একসঙ্গে হয় না কখনো? হয়, নাম রাখার উৎসবের সময়। কিশোরের দিকে তাকিয়ে হাসল যদু। সবাই স্বাগত জানাতে আসবে তোমাকে, সবাই বন্ধু হবে। দেখো কি ভালোই না লাগে। হাত তুলে চত্বরের ওধারে কয়েকটা মঠ দেখালো যদু। পরিষ্কার করা হয়েছে, বড় একটা খুঁটি গাড়া হয়েছে ওখানে। খুঁটির মাথায় দড়িতে ঝোলানো একটা ঘন্টা। ওটার কাছে কি যেন করছে কতগুলো ছেলে। দড়ি বাঁধা খেলা খেলছে, যদু জানালো, কণ্ঠে দারুণ উত্তেজনা। খুব মজার খেলা, খেলবে? ভালো লাগবে তোমার। চলো। কিশোর ভাবছে এদের বিশ্বাস অর্জন করে টিকে থাকতে হবে এখানে। পাগলামি সহ্য করতে হলেও অন্তত নাম রাখা উৎসব পর্যন্ত। ওই উৎসবের সময় নিশ্চয়ই দেখা হবে ইরার সঙ্গে। ফার্ম হাউসের ভেতরে জানালার ওপাশে দাঁড়িয়ে তাকিয়ে রয়েছে একজন মানুষ। চোখের মনি কালো। তার পোশাক অন্যদের মতো সাধারণ নয়, দামি সিল্কের। রঙও সাদা নয়, লাল। ইঁদুরের মতো সরু ছোঁচালো মুখে ঘন চাপদাড়ি, লম্বা রোমান নাক, ভ্রুজোড়া যেন ছোটখাটো দুটো ঝোপ। ফলে চোখগুলোকে মনে হয় ছায়ায় ঢাকা। পুরো চেহারাটাই কেমন রহস্যময় করে ফেলেছে ওই ভ্রু। হ্যাঁ গুরুদেব, ওই ছেলেটাই কিশোর পাশা, বলল লোকটার পিছনে দাঁড়ানো এক সুন্দরী মেয়ে। আমি শিওর বাবার বন্ধু মিস্টার সাইমন পাঠিয়েছেন ওকে। চিন্তিত ভঙ্গিতে নিজের চিবুকে আলতো টোকা দিল গুরুদেব। নিজে এসে তোমাকে নিতে না ফিরে এখন ওকে পাঠিয়েছে? ইরার কাঁধে হাত রাখল সে। লালচে ধূসর দাড়ি নেড়ে বলল, তুমি আমার সবচেয়ে প্রিয় শিষ্য পরমা। কত শিষ্যই তো এলো, তোমার মতো কেউ না। জানি গুরুদেব, আমি জানি, গদগদ হয়ে বলল ইরা। তাই আমি তোমাকে স্বাধীনতা দিচ্ছি। তোমার কাজের কোনো কৈফিয়ত দিতে হবে না। যাও,
পাহারা দাও ওকে, ওর কাছাকাছি থাকবে, কিন্তু ও যেন সেটা টের না পায়। পিছনের একটা দরজা দিয়ে বেরিয়ে গেল গুরুদেব। শূন্য ঘরে ভীষণ নিঃসঙ্গ বোধ করল ইরা। গ্রাস করতে আসছে যেন আবার ভয়ঙ্কর বিমর্ষতা। এ থেকে বাঁচার একমাত্র উপায় নিজের কুঁড়েতে গিয়ে পূজায় বসে যাওয়া। ফার্ম হাউস থেকে ছুটে বেরিয়ে এলো সে। খোলা দরজা দিয়ে চট করে গুরুদেবের ঘরে ঢুকে পড়ল মুসা। পাল্লা টেনে দিল। আশ্রম দেখে অবাক হয়েছে সে। সাদা পোশাক পরে মঠের ওপর দিয়ে সোজা চলে এসেছে। কেউ চিনতে পারেনি তাকে। ওই পোশাকের নিচে অবিশ্বাসী থাকতে পারে এটা সন্দেহ করার কথা কল্পনাও করেনি কেউ। আসার সময় কেউ কোনো প্রশ্ন করেনি তাকে এই পোশাকের সৌজন্যে। জনি ও তার সঙ্গীর কথা ভেবে হাসি পেল তার। হাত পা বেঁধে পথের ধারে ঝোপের ভিতরে ফেলে এসেছে ওদের। একজন কাপড় পরা আর একজন হেসে ফেলল মনে মনে। কিশোরকে মাঠে খেলতে দেখে এসেছে। বিচিত্র খেলা। খুঁটিতে বাঁধা একটা ঘন্টার চারপাশে ঘুরছে কিছু ছেলে, আর একজনকে গলায় দড়ি দিয়ে আটকে রেখেছে খুঁটির সঙ্গে। আটকানো ছেলেটা মাঝে মাঝে হাত বাড়িয়ে দড়ি টেনে ঘন্টা বাজায়। খেলার মাথা মুন্ডু কিছুই বোঝেনিও, মনে হয়েছে স্রেফ পাগলামি। আসার পথে কয়েকটা কুঁড়েটে উকি মেরে এসেছে ও। ফার্ম হাউসটার দরজায় অত্যাধুনিক তালা কুঁচকে দিয়েছে ওর ভ্রু। বাড়ির পাশ ঘুরে পেছন দিকে এসে চোখে পড়েছে খোলা দরজা। ঢুকে পড়েছে ভিতরে। আসবাবপত্র বলতে প্রায় কিছুই নেই, শুধু এক কোণে একটা বেদি, মাটিতে বিছানো কয়েকটা মাদুর। গুরুদেবের পূজা মণ্ডপ অনুমান করলো। পরের ঘরটায় ঢুকে হতবাক হয়ে গেল মুসা। সাউন্ড প্রুফ ঘর, ওয়াইড স্ক্রিন টেলিভিশন সেট, স্টেরিও ভিডিও ক্যাসেট রেকর্ডার, হাই ফ্রিকোয়েন্সি স্টোরিও অডিও সিস্টেম, 6 ফুট উঁচু দুটো স্টেরিও স্পিকার, দেয়াল ঘেঁষে বসানো মস্ত র্যাকে ক্যাসেটের সারি, অডিও ভিডিও 2 রকমেরই। ঘরের একধারে মস্ত ডেস্কে রাখা একটা 19 ইঞ্চি এলসিডি কম্পিউটার মনিটর। ডেস্কের ওপাশে রিভলভিং চেয়ার। ক্যাসেটের র্যাকের উল্টো দিকে আরেকটা দরজা। উত্তেজিত কণ্ঠে কথা কাটাকাটি চলছে ওপাশের ঘরে। দরজায় কান পাতল মুসা। আমার সঙ্গে গুরুগিরি, শোনা গেল একটা কর্কশ কণ্ঠ। কোথায় থাকতে তুমি এখন? কোথায় থাকতো তোমার সাম্রাজ্য? 4th of July স্ট্রিটের রাস্তা কোর্ট থেকে যদি সেদিন তোমায় তুলে না আনতাম। ভুল বললে, শান্ত কণ্ঠে জবাব দিল আরেকটা ভারী কণ্ঠ। আগে অন্য কোনো জীবন ছিল না গুরুদেবের। তুমিও সারা জীবন ধরেই রঘুবীর। আরে বেটা বলে কি? তীক্ষ্ণ হয়ে উঠল রঘুবীরের কণ্ঠ। এ দেখি আমাকেও শিষ্য বানাতে চায়। এই ভুলে গেছো আমি রঘুবীর নই, ডিক ট্যানারি। আর তুমি হেইফার ডন, কার্নিভালের সস্তা এক খেলুড়ে। 4th of July স্ট্রিটের এক জঘন্য নরক থেকে তুলে এনেছিলাম, নর্দমা থেকেই বলা যায়। একটা $1 রোজগারের জন্য খাটতে খাটতে যেখানে তোমার রক্ত পানি হয়ে যেত। বেরো, যাচ্ছি। মুসা সরে যাওয়ার আগে ঝটকা দিয়ে খুলে গেল দরজা। ওকে দেখে থমকে দাঁড়ালো লোকটা। চোখের পলকে পিস্তল বেরিয়ে এলো হাতে। কানের কাছে পিস্তলের বাঁটের প্রচন্ড আঘাতে মেঝেতে লুটিয়ে পড়ল মুসা। এখানেই শেষ হচ্ছে খুনে তান্ত্রিক এর প্রথম পর্ব। পরবর্তী পর্ব শুনতে এবং নতুন নতুন আরো অনেক গল্প শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।